আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমার খুব কাছের এবং ঘনিষ্ঠ বড় ভাই চলচ্চিত্র নির্মাতা বন্ধন বিশ্বাস। আজকে তার সাথে আড্ডা দিব এবং অনেক কথা হবে। আপনারা সঙ্গে থাকবেন। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি সংক্ষিপ্তভাবে আপনার চলচ্চিত্রে আসলেন কিভাবে? আসলে এটা তো আসলে অনেক বড় ইতিহাস। হ্যাঁ, সংক্ষিপ্ত। যে কোনো নির্মাতার জন্য আসলে চলচ্চিত্র আসার যে জার্নিটা, এটা আসলে অনেক বড় একটা জার্নি। আমি জি। সেটা তোমাকে বলিনি, হ্যাঁ। হয়তো এটা তুমিও নির্মাতা, তোমার ক্ষেত্রে এই ব্যাপারটা আছে। তো হ্যাঁ, এটা হচ্ছে যে আমি আসলে আমার বেড়ে ওঠাটা আসলে একটা কালচারাল ফ্যামিলিতে। হ্যাঁ, আমার বাবা, আমার বড় ভাইরা সবাই আসলে থিয়েটারের সাথে জড়িত ছিলেন। জি, তো তারা তো আসলে সামনের মানুষ ছিলেন, জি। এই কারণে আমাকে সামনেটা টানতো না। যে আমি নিজে প্রতিনিয়ত দেখতাম। আমি আমার বাড়ির ওঠানে আসলে আমি যাত্রা থিয়েটার দেখেছি। জি, জি, জি। এটা আমার বাবা অ্যারেঞ্জ করতো। মানে বাড়ির পেছন দিকটাতে হচ্ছে একটা সিনেমা হল ছিল। জি। আমি ছোটবেলায় যে প্রাথমিক স্কুলটাতে লেখাপড়া করতাম, ওই সিনেমা হলের সামনে দিয়ে প্রতিদিন আমাকে স্কুলে যাওয়া আসা করা লাগতো। আচ্ছা। তো আমি প্রতিনিয়ত সিনেমা হলটাকে দেখতাম এবং দেখতাম যে সিনেমা নিয়ে মানুষের আসলে উন্মাদনা। জি। হ্যাঁ, তখন তো আসলে সিনেমা নিয়ে অনেক উন্মাদনা চলতো। তো আমি এই জিনিসটা আমাকে বিশেষ করে ভাবাইতো। জি। আর একটা ব্যাপার ছিল যে ওই সিনেমা হলে প্রজেকশনে যারা চালাইতো ওখানে সিনেমা হলে, ওনারা আমার খুব ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ। মানে তো সেই জায়গা থেকে আমাদের নারায়ণ কাকা নামে একজন ছিলেন যিনি ওই সিনেমা হলের প্রজেকশন চালাইতো। তো উনি একদিন আমাকে ওই সিনেমা হলের প্রজেকশন রুমটাতে নিয়ে যায়। জি। নিয়ে যাওয়ার পর আমি দেখি যে ওইখানে মানে টোটাল যে টেকনিক্যাল ব্যাপারগুলো আমি খুব ফলো করি। ব্যাপারগুলো ফলো করলে পরে তো তখন থেকে আসলে সিনেমার প্রতি আবার একটা মানে বিশেষ একটা আগ্রহ তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়। আর পরবর্তীতে যেহেতু আমি একটা কালচারাল ফ্যামিলির ছেলে, তো ওই জায়গা থেকে আমি স্থানীয়ভাবে থিয়েটার শুরু করি। ওখান থেকে থিয়েটারের যাত্রাটা শুরু হলে পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসলে তখন আমি এখানে নাটকের দলে যোগ দিই। ঢাকাতেও আপনি মঞ্চ নাটক করেন? থিয়েটারে যোগ দিই। তো ওই থিয়েটারে যোগ দেওয়ার পরে আসলে আমার ধ্যান জ্ঞানটা ছিল আসলে সিনেমা। তো আমাকে যেদিন আমার দল থেকে স্ক্রিপ্ট করতে দেওয়া হয় আমাদের প্রোডাকশনের, যেটা আমি ওই প্রোডাকশনে পারফর্ম করি, তো যখন আমাকে স্ক্রিপ্ট করতে দেওয়া হয় তখন আমি স্ক্রিপ্টটা পড়তে আমি বলেছিলাম যে স্যার, এটা তো সিনেমা করা, এই গল্পটা দিয়ে সিনেমা করা যায়। তখন উনি হেসে একটা ধমক দেয়, মিয়া তুমি আইসো মঞ্চ নাটক করতে, তুমি এখনই সিনেমা চিন্তা করো। তো আরেকটা ব্যাপার ছিল যে যখন আমি ইন্টারভিউ ফেস করি আমাদের দলে, তখন আমাকে বলা হয় যে তুমি কি করবা, নাটক মঞ্চ নাটক তো অনেকগুলো সেক্টর, তুমি কোন সেক্টর থাকবে, মিউজিক বা লাইট বা তোমার হলো অভিনেতা অভিনেত্রী, কস্টিউম, এভাবে বলা হইলো। আমি বললাম আমি লাইট করবো। উনি অবাক হয়ে গেছে, শুরুতে এসে লাইট করতে চাচ্ছে। তখন উনি বললো যে ঠিক আছে তুমি যাও, তুমি কালকে আসো। তখন মানে মজার বিষয়, সবাই অভিনয় করতে আসে আর আপনি লাইট করতেছি। তো পরবর্তীতে আমাকে ডাকা হইলো, ডাকা আসার পর বললো যে তুমি লাইট করতে চাও কেন? আমি বললাম স্যার, আমি তো ডিরেক্টর হবো, আমার মনে হয় যে লাইট করলে আমার এক্সপিরিয়েন্স হবে, আমি এখান থেকে শিখতে পারবো। আচ্ছা আচ্ছা। তখন বললো ঠিক আছে তুমি আসো। আসার পরে আমার আসলে মিউজিকের প্রতি এক সেন্স ছিল। মানে এটা আসলে মানে আমার বাড়িতে এখনো, যেহেতু আমি একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছি, আমার বাড়িতে কিন্তু অনেক মিউজিক্যাল ইকুইপমেন্ট আছে। তার মানে আপনি হারমোনিয়াম বাজাতে পারেন? আমি আসলে মানে ওইভাবে আসলে আমার মানে গ্রামাটিক্যালি কোনো কিছু শেখা হয় নাই যে, কিন্তু আমাদের বাড়িতে হারমোনিয়াম, তবলা, বাঁশি, মন্দিরা, একতারা, দোতারা, এই টাইপের ইকুইপমেন্ট কিন্তু আমাদের বাড়িতে এখনো অনেক। তো শুরু থেকে এগুলোর সাথে কিন্তু আমার একটা জায়গা বলে টুংটাং একটা সংযোগ ছিল। তো ওই জায়গা থেকে পরবর্তীতে আমাকে হচ্ছে যখন আমাদের প্রোডাকশন শুরু হয় তখন আমাকে মিউজিক করতে বলা হয়। সবাই ফ্লোরে গান গাইতো, তখন আমি ঢোলটা বাজাইতাম। তখন বললো যে ও তো ভালো বাজায় ঢোল, ও তো ভালো বাজাচ্ছে, তখন ওকে মিউজিক টিমে দাও। আমরা স্যার আমি তো শিখি নাই, আমি তো এইভাবে বাজাইতে পারবো না। বলতেছে যে না তুমি করো, তুমি এমনি শিখে এমনি বাজাইতে পারো। তখন আমি ওইটা আমাদের নাটকের মিউজিকের টিমে ঢোকার পরে পরবর্তীতে আমাকে আমার নাটক ওই প্রোডাকশনটার প্রযোজনা ব্যবস্থাপক আমাকে করা হয়। পরবর্তীতে যখন লাস্ট টাইম আসছে তখন অনেক ক্যারেক্টারগুলো মানে ফেল করতেছিল অনেকেই। অত বড় একটা ক্যারেক্টার, আমাদের এরিনা ফরম্যাটের একটা নাটক ছিল। তো ওই জায়গা থেকে আমাকে বলা হলো যে তুমি স্ক্রিপ্টটা, এই ক্যারেক্টারটা তুমি রেডি করো। আচ্ছা আচ্ছা। অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে রেডি হয়েছি আমি। পরবর্তীতে যখন আমি প্লে করছি, আমাকে যখন টেকনিক্যালি ফাইনাল রিহার্সালে ডাকা হয়েছে, আমাকে তুলে দেওয়া হয়েছে, আমি যখন পারফর্ম করছি তখন হচ্ছে এই ক্যারেক্টারটা তুমি করবা।
তো আমার আসলে আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার নাটকের দলের আমার একটা প্রযোজনার আমি প্রযোজনা ব্যবস্থাপক ছিলাম, আমি মিউজিক টিমে কাজ করেছি এবং একটা নাটকের 3টা গুরুত্বপূর্ণ চরিত্রে আমি পারফর্ম করেছি। বাহ বাহ, দারুণ। ওইভাবে আসলে আমি থিয়েটারের সাথে সংযোগ হলাম। আর যেহেতু আমার সিনেমার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল এবং আমার টার্গেটই ছিল সিনেমা, পরবর্তীতে আমি সিনেমার মানুষজনের সাথে যোগাযোগ শুরু করলাম। তো আপনি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। আমি কিছুদিন মানিক ভাইয়ের সাথে ওনার সাথে আমার অনেক ছিল, এমবি মানিক ভাই। তারপর আমি নাদিম মাহমুদ ভাই আমাকে সিনেমার স্ক্রিপ্টটা লেখা শিখাইছে উনি। আচ্ছা আচ্ছা। তো মৃদুল দিশারি ভাইয়ের সাথে কিছুদিন কাজ করলাম। তো এইভাবে আসলে আমি সিনেমার মানে পেছনের যে প্লট প্রেক্ষাপটটা এইভাবে আসলে আমার তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে অন্যদের সাথে সহযোগী হিসেবে কাজ করছেন। তো আপনি কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন এখন পর্যন্ত? আমি এখনো পর্যন্ত 3টি সিনেমা আমার নির্মাণ করেছি। আমি সৌভাগ্যবান যে আমার 3টে সিনেমাই এখন পর্যন্ত 8 সেন্সর হয়েছে। বাহ বাহ, দারুণ। 3টি চলচ্চিত্রের নাম বলুন। পূর্ণ, লাল শাড়ি এবং ছায়াবৃক্ষ। এই হচ্ছে আমার 3টা চলচ্চিত্র। লাল শাড়ি চলচ্চিত্রটি এটি মূলত সরকারি অনুদান প্রাপ্ত একটি চলচ্চিত্র। তো এই চলচ্চিত্রের পেছনের গল্প যদি বলতেন। আচ্ছা, আমি যখন ছায়াবৃক্ষ করি, ছায়াবৃক্ষ করার সময় আসলে অপুদির সাথে আমার মানে সখ্যতাটা তৈরি হয়। তখন ওনার প্রোডাকশন থেকে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য একটা মানে চিন্তা ভাবনা হচ্ছিল। তো আমরা প্ল্যানিংও করছিলাম, করার পরে আমরা একটা স্ক্রিপ্টও তৈরি করি। আচ্ছা আচ্ছা। তো ওই সময় হচ্ছে সরকারি অনুদানের প্রজ্ঞাপনটা আমরা দেখতে পাই। তখন আসলে সরকারি অনুদানের জন্য একটা প্রজেক্ট জমা দিতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। তখন আমি শাড়ি নামে একটা কনসেপ্ট দাঁড় করাই এবং এটা চিত্রনাট্যটাও দাঁড় করাই। বললে পরে অপুদি তখন বলল শাড়ি না, এটা তুমি লাল শাড়ি নামে দাও। আচ্ছা। তখন আমি বললাম যে ঠিক আছে, লাল শাড়ি নামে জমা দিই। তো লাল শাড়ি নামে জমা দিই এবং ওটা পেয়েও যায়। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে মানে পরবর্তীতে পাওয়ার পর তো পরবর্তীতে এটা নির্মাণ করলাম, এটা রিলিজ হইলো। লাল শাড়ির যে একটা ব্যাপার ছিল যে আমার কাছে একটা বাড়তি পাওয়া আমি মনে করি, সেটা হচ্ছে যে অপুদির প্রোডাকশনের প্রথম প্রোডাকশন হচ্ছে এই লাল শাড়ি। লাল শাড়ি, হ্যাঁ হ্যাঁ। এটা একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার ছিল যে লাল শাড়ি যখন আমরা রিলিজ করি তখন সিনেমা হলগুলোতে গিয়ে দেখি যে অনেক মানে ফিমেল দর্শক যারা, তারা দেখি যে সবাই লাল শাড়ি পরে পরে সিনেমা হল আসছে এবং বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে সিনেমা হলগুলোতে সিনেমা দেখতেছে। আসলে আমরা তো শাড়ি তো আসলে বাঙালিদের আবেগের একটা জায়গা, তো আমরা তো বাঙালি, তাদের কাছে কিন্তু শাড়ি একটা আবেগের জায়গা। তো ওই লাল শাড়িটা বিশেষ আবেগ। মানে লাল শাড়ির ব্যাপারটা হচ্ছে যে বিয়ে শাদীর ব্যাপার হইলে কিন্তু সবাই লাল শাড়িটাই পরে যায়। তো ওই যে একটা ব্যাপার, তো আমরা যেটা চেয়েছিলাম যে মানুষ আবার বেশি বেশি করে উন্মাদনা, উৎসাহ, উদ্দীপনা নিয়ে লাল শাড়ি পরুক, অন্তত শাড়ির দিকে ধাবিত হোক। এখন তো আসলে শাড়ি পরা কমে গেছে। তো ওই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো আমাদের খুব ভালো লেগেছে যে দলে দলে সিনেমা হলে সবাই লাল শাড়ি পরে সিনেমা দেখতে আসতেছে। ভালো ছিল ব্যাপারটা। আপনার এই লাল শাড়ির কনসেপ্টটা আপনি পেলেন কিভাবে? লাল শাড়ি আমি আসলে সাবজেক্টিভ সিনেমা নির্মাণ করতে ভালোবাসি। জি। তো ওই যে বললাম না, আমি যে প্রাথমিক স্কুলটা প্রাথমিক বিদ্যালয়ে ছোটবেলায় লেখাপড়া করতাম, ওই বিদ্যালয়টার আশেপাশে কিন্তু তাঁতপল্লী ছিল। এবং আমি ওই আমার বাড়ি যেহেতু ওই তাঁতপল্লীর আশেপাশে ছিল, ওই প্রতিদিন ওই তাঁতপল্লীর তাঁতের খটখট শব্দটা, এটা ছোটবেলায় আমার খুব কানে বাজতো। আচ্ছা আচ্ছা। তো ওই একটা ব্যাপার ছিল তাঁতপল্লী নিয়ে একটা ব্যাপার। এবং তাঁতপল্লী আসলে যারা তাঁতপল্লীতে যায় নাই বা তাঁতপল্লীতে যারা দেখে নাই, তারা আসলে ওই ফিলটা, এখন তো আসলে তাঁতপল্লীগুলো কমে গেছে। যান্ত্রিক মানে মেশিনারি এটা কমে গেছে, কিন্তু অরিজিনাল যে তাঁত এবং তাদের যে জীবন জীবিকা এবং যে তাদের যে কষ্ট এবং তাঁত বোনার যে আবার তাদের যে ভালোবাসা তাঁতের প্রতি বা শাড়ি বোনার প্রতি যে ভালোবাসা, এগুলো একটা অনেক ব্যাপার ছিল। তো আমি আসলে আমার শৈশবকালে আমি এই ছোটবেলায় আমি এগুলো দেখছি এবং এই পুরো তাঁতপল্লীটাতে আমার বিচরণ ছিল এবং আমার অনেক বন্ধু বান্ধব, এবং আমি বললাম না যে আমার বেড়ে ওঠাটাই হচ্ছে আসলে এই হবে। তো ওই জায়গাটা আমার মাথায় ছিল। যখন আমি সিনেমা নির্মাণে আসছে, আমি সিনেমায় বললাম যে বলতেছিলাম যে আমি সাবজেক্টিভ সিনেমা পছন্দ করি। আমি এখনো বিভিন্ন রকম সাবজেক্ট আমার এই আয়ত্তে আছে, যেগুলো আমি হয়তো ফিউচারে হচ্ছে এই সাবজেক্টগুলো নিয়ে সিনেমা বানাবো। তো তখন থেকে আসলে ওই তাঁতপল্লী বা তাঁত নিয়ে সিনেমা করার একটা আমার ইচ্ছা ছিল এবং যেহেতু সুযোগটা পেয়ে যাই, এখন এসে সুযোগটা পেয়ে যাই, তখন আমি আসলে আমার স্বপ্নটাই পূরণ করেছি। দারুণ দারুণ। আপনার এই লাল শাড়ি চলচ্চিত্রের যে শুটিং মুহূর্তে
স্মৃতিচারণ একটা সিনেমা যখন নির্মাণ হয় তখন আসলে আসলে অনেক রকম একটা মানে এক্সপিরিয়েন্স আমরা অর্জন করি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের মজার ঘটনা ঘটে। আর যেহেতু লং টাইম থাকতে হয় ইউনিটের সাথে, তো আমার ক্ষেত্রে সেটা ছিল, যেটা হচ্ছে যে তখন আমরা আমাদের দুইটা ব্যাপার ছিল। প্রথম কথা ব্যাপারটা ছিল হলো যে আপনার ওই যখন আমরা তাৎপর্যে আমাদের একটা বৈশাখী গান ছিল, তো বৈশাখী গান করতে হলে তো বৈশাখী মেলা আয়োজন করতে হবে। তো আমরা একটা পুরা মাঠ, ফুটবল খেলার একটা মাঠ ওই গ্রামটাতে, যেখানে পদ্মাপাড়ার ওই গ্রামটাতে আমরা পুরো একটা ফুটবল খেলার মাঠে আমরা বৈশাখী মেলার একটা সেট ফেলি। তো যখন আমরা ওই সেটটা ফেলি তখন মনে হচ্ছে সত্যি সত্যি একটা বৈশাখী মেলা বসে গেছে। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আশপাশ এলাকার মানে আমাদের শুটিং ছিল মানিকগঞ্জে, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, এই সমস্ত জায়গাগুলো থেকে সমস্ত আত্মীয় স্বজন, ওই এলাকার মানুষজনের মানে আত্মীয় স্বজন গুলো কিন্তু ওখানে আছে যে এখানে এরকম একটা ব্যাপার হচ্ছে, এবং অনেক দোকানপাট অটোমেটিক্যালি মনে করো চলে আসছে এবং ওখানে একটা মেলায় বসে গেছে এবং আমরা খুব এনজয় করতেছিলাম ওই ওই মেলাটা। এবং আমাদের কাছে একবারের জন্য মনে হয় না যে এটা বৈশাখী মেলা না। এইটা একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয় ব্যাপার ছিল যে আমরা যখন ওইখানে শুটিং করতেছিলাম, ওখানকার ওসি মহোদয় যিনি ছিলেন, উনিও আমাদের টিমের সাথে মানে উনি আসলেন, এসে আমাদের সাথে পরিচয় হলেন, হওয়ার পরে উনি আমাদের টিমের সাথে খুব মিশে গেলেন এবং আমাদেরকে রাত্রেবেলা উনি দেখলেন যে আমরা সারাদিন কাজ করি, একটা টায়ার্ড হয়ে পড়ি দিন শেষে, উনি আমাদের এন্টারটেইনমেন্টের জন্য ওখানকার কিছু বাউল যারা ওখানকার পার্মানেন্ট অনেক বাউল শিল্পী ছিলেন তাদেরকে নিয়ে পুরো টিম নিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের এসে উনি একটা বাউল সঙ্গীত সন্ধ্যা আয়োজন করে দিলেন এবং আমরা সারা রাত হচ্ছে এই বাউল সন্ধ্যাটা উপভোগ করলাম। বাহ, দারুণ, বেশ মজার ছিল। আর কোনো মজার স্মৃতি ছিল? যেটা আরেকটা ছিল যে ওখানে আসলে সচরাচর তো আমরা যারা ঢাকামুখী গ্রামে যাওয়া হয় না, তো খুব কম মানুষেরই গ্রামে যাওয়া হয়। রাইট। তো যেহেতু ওইটা একটা অজপাড়া গ্রাম টাইপের জায়গা, একেবারে পদ্মার মানে গা ঘেঁষে গ্রাম, চর এলাকার সাথে একদম জায়গাটা। তো ওখানে অনেক নারকেল গাছ ছিল, ডাব। তো তখন ওই ডাবে আমাদের ছেলেবেলা গুলো হচ্ছে ওই নারকেল গাছে উঠে ওই ডাব গুলো পেরে পেরে খাইতো। তখন সবার ভিতরে একটা মজা ছিল আসলে যে ডাব পারে খাওয়ার। ছোটবেলায় অনেক হয়তো ডাব চুরি করে করে খাইতো। ওই ফিল্টার নেওয়ার জন্য তখন রাত্রে একদিন সবাই মিলে গিয়ে ওই এলাকার হচ্ছে অনেকগুলো গাছ থেকে আমরা ডাব পেলাম, যদিও জিনিসটা খুব মানে বাজে রকমের রিয়াক্ট হইতে পারে। পরবর্তীতে বাড়ি এলাকায় আমরা ম্যানেজ করলাম যে আঙ্কেল এটা হয়ে গেছে, আসলে আমরা ছোটবেলার সেই কৈশোরের যে ব্যাপারগুলো ছিল ওই ওই জিনিসটা আসলে এই ডাবগুলো রেখে কেউ সামলাইতে পারে নাই, তখন উনিও মজা নিল বাড়িওয়ালা। হ্যাঁ, আমরাও তো এরকম করছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তখন আসলে ওখানে সবাই আমরা ওইভাবে ডাবগুলো মানে ওখানে খাইতাম, ডাব পেরে লাইভ ডাব পেরে খাওয়া আর কি, যেটা এই ব্যাপারগুলো খুব এনজয় করছি ওখানে। আপনার লাল শাড়ি চলচ্চিত্রে একজন আর্টিস্টের শিডিউল জটিলতা ছিল, ওই বিষয়ে যদি বলতেন। আসলে এটা শিডিউল জটিলতা ছিল না, সেটা হচ্ছে যে আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন চলচ্চিত্র অভিনেতা। সেটা হচ্ছে যে উনি শুটিং চলাকালীন সময় অসুস্থ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমাদের টানা শিডিউল ছিল, হঠাৎ করে উনি সেটে টেক নেওয়ার সময় বমি করে দেয়। আচ্ছা আচ্ছা। বমি করলে পরে তখন আমরা একটু ভয় পেয়ে যাই। আচ্ছা। পরবর্তীতে আবার ওনাকে একটু মানে সুস্থ করে আবার আমরা টেকে যাই, যাওয়ার পর আবার বমি করে। আচ্ছা আচ্ছা। বমি করলে পরে তখন আমরা একটু ভয় পেয়ে যাই। এই বমির মাত্রাটা এরকম ছিল যে তখন আসলে ভয় পেয়ে যাই। তখন আমি বললাম যে ঠিক আছে আজকে প্যাক আপ করো, এটা দরকার নেই। তখন উনি বললেন না আমাকে যাই না, প্যাক আপ করবো কেন, তুমি ঠিক নাও, আমি ঠিক আছি। ওকে ওকে। আবার আমরা যখন টেক নিতে গেলাম তখন আবার বমি করছি। তখন আমি বললাম যে ভাই বাদ দেন, এটা দরকার নেই, আপনি সুস্থ হন, আপনার সুস্থ হওয়া জরুরি। তখন উনি আমার চোখের দিকে তাকাই থাকলো। তখন হচ্ছে যে উনি ভাবতেছে যে ও তো একটা না শিডিউল দেয়া, আমি হচ্ছে এখানকার আর্টিস্টটা আমাকে বেস করে ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করা। তো সেই জায়গা থেকে উনি একটু মানে উনি নিজেও একটু মানে মানে ঘাবড়ে গেছে। পরবর্তীতে আমি বললাম যে ভাই দরকার নাই, আপনি আগে আপনার সুস্থতার দরকার, আপনি বাদ দেন আজকে। তখন আমি প্যাক আপ করলাম, প্যাক আপ করে উনি বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি দেখলাম যে অসুস্থতা ওনার বাড়তেছে। তখন ওনাকে আমি ঢাকায় পাঠাই দিই, গাড়িতে করে পাঠানোর পরে উনি ঢাকায় এসে ডাক্তার ওনাকে দেখে ওনাকে সিসিউতে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। দিয়ে দেওয়ার পরে সিসিউতে থেকে উনি 2 দিন তখন হচ্ছে উনি সিসিউতে, ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না কোনো। তো যেহেতু ওনাকে বেস করে আমাদের শুটিং শিডিউলটা ওইভাবে ছিল, তখন আসলে আমরা মানে 2 দিন কাভার করাটা ভাবতেছিলাম যে পুরো শুটিং প্যাক আপ করে ওখান থেকে চলে আসবো কিনা, আবার তো প্রোডাকশনের ক্ষতি, সবকিছু মিলে 2 দিন আমরা ওয়েট করলাম। 2 দিন পর উনি আমাকে ফোন দিচ্ছে সিসিএল থেকে, তো বললাম
আমি হচ্ছে তুমি কালকে থেকে আমার শিডিউল রাখো, আমাকে বেস করে তোমার কাজগুলো তুমি একটু গোছায় তুমি শেষ করে দাও। তখন আমি ভাবলাম যে উনি সিসিএ থেকে এসে কাজ করবে। আমি যে খবরগুলো পাচ্ছিলাম যে উনি ওনার শারীরিক অবস্থা ভালো না, ওনার ফ্যামিলি থেকেও ওনাকে শুটিং করতে দিতে যাচ্ছে না। আর উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কালকে আসতেছি। উনি বাসায় না গিয়ে আবার সিসিএ থেকে আবার শুটিং স্পটে আসছে। আচ্ছা, তখন আমি আসলে ওনার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাটা আসলে আমার বেড়ে গেল, সম্মানের জায়গাটা বেড়ে গেল। আসলে ওনাদের মতো আর্টিস্ট আছে বলেই কিন্তু বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের ফিল্ম মিডিয়া বলো, নাটক মিডিয়া বলো, যেটাই বলো, আসলে আমরা আসলে অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। এই যে একটা মানুষ মানে কোন লেভেলের ভালোবাসা, কোন লেভেলের রেসপেক্টের জায়গা থাকলে একটা মানে সিসিএ থেকে উনি অসুস্থ হয়ে সিসিউতে আসছেন, আবার বাসায় না গিয়ে ওনার ফ্যামিলির অমতে উনি আবার শুটিংয়ে এসে শুটিং করতেছেন। তো আসলে সেলিম ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার ছিল। আমরা মনে হয় যে পুরো ইউনিটের লোকজন আসলে ওই দিন ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখলাম। খুব দায়িত্বশীল মুখ থেকে ফিরে গেছে, আমরা যখন দেখতেছিলাম যে উনি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, জি, ফিরে আবার সেই শুটিং আসছে, ফ্যামিলির কাছে যায় নাই। ওনার আবার শুটিং সেটে এসে উনি আবার শুটিং করতেছে এবং বোঝার কোনো উপায় নাই যে উনি কালকে মৃত্যুসজ্জা থেকে ফিরে আসছে। আবার ওখান থেকে শুটিং শেষ করে আবার উনি হাসপাতালে অ্যাডমিট হয়েছে আপনার শুটিং শেষ করার পর। তো এই যে ব্যাপারগুলো যে মানে মানে অভিনয়ের প্রতি বা চলচ্চিত্রের প্রতি যে ভালোবাসা, ডেডিকেশন, এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে এই প্রজন্মে আমরা যারা আছি বা আর্টিস্ট যারা, তাদের কিন্তু শেখার একটা ব্যাপার আছে। জি। তো শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কথাই যেহেতু হলো, তো আপনার চলচ্চিত্রে তাকে নিয়ে আরো কিছু স্মৃতিচারণা এবং তার কি কি গুণ আছে তার ভিতরে যদি বলতেন। সেলিম ভাইয়ের গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। এক বাক্যে যদি আমাকে কিছু বলতে হয় না, আমি বলবো যে সেলিম ভাই আমাদের রাষ্ট্রীয় অ্যাসেট। জি। সেলিম ভাইয়ের মতো মানুষদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তো এইটা দিন শেষে আপনি একজন অভিনেতা বা অভিনেত্রীর সততার জায়গাটা হচ্ছে তার ওই অভিনয়ের প্রতি ভালোবাসা। ওই ভালোবাসাটা থাকলে তখন আর এই যে যেটা বলতেছিলে যে অনেক অপেশাদার আচরণ করে, এই অপেশাদার আচরণগুলো থাকবে না। রাইট, কাজকে ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসাটা বললাম না যে মৃত্যুসজ্জা থেকে ফিরে এসে একটা মানুষ আবার অভিনয় আসে ফ্যামিলির অমতে। রাইট। তার কাছে তার ফ্যামিলি তুচ্ছ হইছে, কিন্তু তার সিনেমাটা বা তার অভিনয়ের জায়গাটা কিন্তু অনেক বড়, যে কারণে কিন্তু উনিও আবার এখানে ফিরে আসছে। রাইট। এটা অনেক বড় পাওয়া। অবশ্যই। আপনার আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ছায়াবৃক্ষ। তো ছায়াবৃক্ষের নির্মাণে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন আমার জানা মতে। তো এই চলচ্চিত্রটির নির্মাণের কাহিনী বা পেছনের গল্প যদি বলতেন। আসলে ছায়াবৃক্ষটা ওই যে আমার শুরুর ভালোবাসা, যেটা বলতেছিলাম, ওই যে মঞ্চ নাটক করে আসছে, ছায়াবৃক্ষটা আসলে অ্যাকচুয়ালি একটা মঞ্চ নাটক ছিল আমাদের। তো ওইটা আমি যেদিন শুরুতে আমাকে স্ক্রিপ্টটা পড়তে দেওয়া হয়, তখন থেকে আসলে ছায়াবৃক্ষের প্রতি আমার ভালোবাসা জন্মায় এবং ওই যে সিনেমা করার যে নেশা, ওই ছায়াবৃক্ষ থেকে আসলে এই নেশাটা আরো বেশি জাগ্রত হয়, অনুপ্রেরণা পেয়েছেন। তো সেই জায়গা থেকে আমি সুযোগটাও আমি পেয়ে যাই অনুদানের মাধ্যমে। তো একরকম বলবো যে এটা আমার স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার ছিল। তবে ছায়াবৃক্ষ নির্মাণের অভিজ্ঞতাটা আসলে ব্যাপক অর্থে এই কারণে বলবো যে ছায়াবৃক্ষটা বাংলাদেশে আমার মনে হয় যে পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্র, পুরা চা বাগানের লেবারদের জীবন কাহিনী নিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্র সম্ভবত ছায়াবৃক্ষ। হ্যাঁ, এটা নিঃসন্দেহে। এবং যেটা ব্যাপার ছিল যে ছায়াবৃক্ষ কিন্তু পুরো শুটিংটাই কিন্তু চা বাগানে ছিল এবং চা বাগানের বাইরে ওখানে কোনো শুটিং ছিল না। চা বাগানের লেবারদের যে বাস্তব জীবন কাহিনী এবং তাদের একেবারে রিয়েল বাড়ি ঘরে এবং তাদের কালচারকে ফলো করে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ করতে গিয়ে কিন্তু নানান প্রতিবন্ধকতার সম্মুখীন আমাদের হইতে হয়েছে। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন শুটিং করি, এটা হচ্ছে রাঙ্গুনিয়াতে আমাদের শুটিং ছিল, রাঙ্গুনিয়া কোদালা চা বাগান। তো ওইখানে হাতির দল নামতো। আচ্ছা। আমরা যে সবাই ভাবে যে চা বাগান মানেই হয়তো এই অনেকে ভাবে যে চা বাগান বলতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই জায়গাগুলোতে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগানটা কিন্তু কোদালা চা বাগান। এবং এত ব্যাপক এলাকা নিয়ে চা বাগানটা আমাদের ধারণাই ছিল না। তো তখন আমরা ওই চা বাগানের এত সুন্দর আমাদের দেশটা বিশেষ করে এত সুন্দর এবং আমার চা বাগানটা, কোদালা চা বাগানটা এত সুন্দর, তো এমন একটা লোকেশনে আমরা চলে গেলাম যে ওই লোকেশনটাই ভালো লাগলো
দেখে আমি যখন লোকেশন দেখিতে গেলাম ওই জায়গাটাই আমার ভালো লাগলো। আচ্ছা তো ওখান থেকে 2 কিলো ভিতরে, মানে চা বাগানের মূল গেট থেকে 2 কিলো ভিতরে ওই জায়গাটা যেখানে শুটিং করবো। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমরা যাওয়ার পরে ওখানে শুনলাম যে এখানে বিকালে হাতির দল নামে। তখন আমরা ওখানে শুটিং এ গেলাম, যাওয়ার পরে তো দেখলাম যে হ্যাঁ হাতির এখানে আছে, মানে হাতির যেখানে বিচরণ করে সে অনেকগুলো মানে চিহ্ন আছে এখানে, যে এখানে হাতি আসে আসলে। তো ওখানে শুটিং করতে গেলাম, একটা হঠাৎ করে মানে কেউ একজন পাহাড়ের উপর থেকে বলতেছে, চা বাগানের যে টিলার উপর থেকে বলতেছে এই হাতি আসতেছে। তখন অনেকেই শুটিং অফ করে দিছে, তখন আমিও মানে ভাবি গেছি হাতির পাল আসলে তো বিপদ। তখন আমি দেখতেছি দূর থেকে আসলে হাতি আসতেছে, ঠিক আছে। তখন আমি তখন তাড়াতাড়ি ওখান থেকে আসার পরে শুটিং প্যাক আপ, আজকে শুটিং প্যাক আপ মানে বিকাল 4টার দিকে এরকম। তখন তাড়াতাড়ি করে শুটিংটা প্যাক আপ হয়েছে, এক এক করে ওখানে আমি ইকুইপমেন্ট নিয়ে ওখান থেকে চলে আসছি। ঠিক আছে। তো এইটা একটা মজার ব্যাপার ছিল। এবং হাতি আসতেছে, সবাই চিল্লাচিল্লি শুরু করছে, হাতি আসতেছে। আসলে হাতি তো আসলে বন্য হাতিগুলো তো আসলে মারাত্মক, এটা ইনজুর হওয়ার সম্ভাবনা, এই কারণে ওইটা একটা ব্যাপার ছিল, পাগলের মতো আচরণ ছিল। আমরা যে জায়গাটাতে শুটিং করি আসলে চা বাগানের মানে লেবারদের, ওরাও আসলে সন্ধ্যার সময় ওরাও অরিজিনাল উৎসবে মেতে ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদের কালচারটা আমাদের কাছে খুব মজার একটা ব্যাপার ছিল। সন্ধ্যা হলে ওদের কিন্তু কালচার, সন্ধ্যা সারাদিন কাজ করবে, সন্ধ্যার পরে ওরা মানে গান বাজনা এগুলো নিয়ে ওরা মেতে ওঠে। এটা একটা মজার ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা। যে জায়গাতে আপনারা শুটিং করেছেন ওখান থেকে আপনার থাকার মানে আবাসিক স্থলটা অনেক দূরে ছিল, এই যে যাওয়া আসার প্রবলেম কিছুটা হয়েছিল যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনেছি, এটা নিয়ে যদি কিছু বলতেন। এটা আসলে বাস্তব সত্য কথা, যেটা হচ্ছে যে আসলে এগুলো মানে এগুলো তো মেনটেন করে আমাদেরকে শুটিং করতে হয়। তুমি নিজেও নির্মাতা, তুমিও জানো যে আসলে শুটিং করতে গেলে কত কিছু মেইনটেইন করতে হয় এবং কত কিছু আসলে আমাদের স্যাক্রিফাইস করে যেতে হয়, আমাদের স্যাক্রিফাইস একরকম ত্যাগ। তো আমরা আসলে কত কিছু ত্যাগ করে, মানে এটা তো সাধারণ দর্শক বোঝে না, তারা কিন্তু পরিচালককে গালি দেয় কত কষ্ট করে একটা চলচ্চিত্র নির্মাণ করতে হয়। তো এটা একটু বলেন, অডিয়েন্স আজকে শুনুক, তাহলে বুঝবে যে পরিচালকদের কষ্ট কিরকম। আমাদের যেটা হচ্ছে যে আমাদের লোকেশন তো চা বাগান লাগবে গল্পের প্রয়োজনে। তো চা বাগান বলতে তো বললাম না যে সবাই আমরা ভাবি যে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গলে, হবিগঞ্জে এই সমস্ত জায়গার অনেক রিসোর্ট বা এগুলো পাওয়া যায়। ওইখানে যে শুটিং করতে গেছি আমাদের যেহেতু লোকেশনটা ভালো লেগে গেছে এবং ওখানকার চা বাগানের যারা কর্মকর্তা বা ওই লেবার শ্রেণীর যারা ছিল, ওখানকার চা বাগানের সর্দার মেম্বার যারা ছিল, তারা আমাদেরকে খুব উৎসাহ উদ্দীপনা দিয়ে বলছে যে না আপনারা এখানে শুটিং করেন। আচ্ছা আচ্ছা, বেশ। এবং ওনাদের নিজেদের ঘর বাড়িতে শুটিং করার জন্য ওনারা নিজেরাই খুব উৎসাহ নিয়ে আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। দেওয়ার পর হয়েছে কি সব ঠিক আছে, কিন্তু ওইখানে একটা চা বাগানের পাশে একটা নদী ছিল, ওইখানে একটা নদী ছিল। এখন এই নদীর এপারে চা বাগানটা, এখন ওখানে তো আমাদের থাকার কোনো ব্যবস্থাপনা নাই। আচ্ছা আচ্ছা। ওখান থেকে 20 কিলো দূরে হচ্ছে একটা ইয়ে ছিল, রিসোর্ট টাইপেরই ছিল, বাংলো আর কি, বাংলো। ওই বাংলো বাড়িতে আমাদেরকে থাকতে হইতো। 20 কিলো এসে আবার নদী পাড়ি দিয়ে এসে চা বাগানে ঢুকে তারপর আমাদের শুটিংটা করতে হইতো। আচ্ছা। তো যখন এই যে প্রক্রিয়া প্রতিদিনই কিন্তু আমাদের এই ব্যাপারগুলো হইতো। তো 2 দিন শুটিং করার পরে ওখানকার একজন ভদ্রলোক, উনি ওখানে একটা বাড়ি করতেছিল, হ্যাঁ, চা বাগানের পাশে। তো ওনার বাড়িতে আমাদেরকে ওখানে বললো যে তোমরা এখানে থেকে কাজ করো। আচ্ছা। তা আমাদের টেকনিক্যাল টিমটা আমরা ওখানে শিফট করতে পারলাম এবং ওইখানে বাদ বাকি আমরা সবাই এইভাবে ওই বাংলো থেকে এসে নদী পাড়ি দিয়ে তারপরে চা বাগানে এসে শুটিং গুলো করতাম। তো এই যে জার্নি এবং সারা অনেক সময় লাগতো না, অনেক সময় পৌঁছাইতে। ওখান থেকে আসতে আমাদের 2 ঘন্টা লাগতো। হ্যাঁ, ওখান থেকে আসতে 2 ঘন্টা লাগতো। আর রাত্রে দেখা গেছে যে আমরা 12টা 1টার সময় ওখানে আবার যাইতাম। আচ্ছা। এই যে প্রতিদিনের যাওয়া আসা এবং এই যে সবকিছু ম্যানেজ করে শুটিং করা, এটা আসলে আমরা যারা এর সাথে জড়িত আমরাই বুঝি আসলে এই কষ্টের জায়গাটা। অনেকে বুঝতে পারতেছে না যে সিনেমার পর্দায় সুন্দর একটা লোকেশন দেখতেছে, আর্টিস্টদের পারফরমেন্স দেখতেছে, কিন্তু আসলে আমাদের নির্মাতাদের আসলে এটা আসলে সিনেমা নির্মাণের প্রক্রিয়াটাই এগুলোকে নিয়েই আমরা চলতেছি। এইভাবেই সিনেমা হয়। রাইট। সায়াবিক খোঁজ সিনেমাটায় আপনি যে কাস্টিং নির্ধারণ করেছেন, অপু বিশ্বাস বা নীরব, তাদেরকে আপনি কি চিন্তা ভাবনা করে এখানে কাস্টিং করেছিলেন? না, আমার যেটা ব্যাপার ছিল যে আমি একটু আর্ট কমার্শিয়াল টাইপের সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। একেবারে সাবজেক্ট, তারপর হচ্ছে আর্ট কমার্শিয়াল। আর আর্ট কমার্শিয়াল যেটা হচ্ছে যে
আমি চিন্তা করলাম যে আমি একটা সিনেমা করব, সেই সিনেমাটা সবাইকে দেখতে হবে। আমি আর্টও রাখবো, আমি একটা কমার্শিয়াল ব্যাপারও রাখবো। আমি যখন কাস্টিংয়ে যখন আমি কাস্টিং চিন্তা করতেছিলাম, তখন চিন্তা করলাম যে নীরব ভাই এবং অপু বিশ্বাস দিদি দুজন কিন্তু কমার্শিয়াল সিনেমার আর্টিস্ট। হ্যাঁ। তো তাদের কিন্তু একটা ফ্যান বেজ আছে, জি। এবং বাংলা সিনেমায় কিন্তু একটা ভালো গ্রহণযোগ্যতা আছে তাদের। তো তাদেরকে যদি আমি কাস্টিংয়ে নেই, সেক্ষেত্রে আমি কিছু কমার্শিয়াল দর্শক আমার সিনেমাটা দেখবে। হ্যাঁ। পাশাপাশি আমি সুমিত সেনগুপ্ত এবং নওশাবা, এই দুজনকে কাস্টিং করলাম। তারা একটা মঞ্চ ঘরানার আর্টিস্ট। আচ্ছা। এবং আমি আমার যেহেতু গল্পের প্রয়োজনে ক্যারেক্টারগুলো আসছে, এবং আমি কাস্টিংগুলো ব্যালেন্স করার চেষ্টা করলাম। এর পাশাপাশি আমি যেটা করলাম যে আমি একদিকে শতাব্দী ভাইকে নিলাম, শতাব্দী ওয়াদুদ আমাদের আরেকজন গুণী অভিনেতা। পাশাপাশি আমাদের পরীক্ষিত কমার্শিয়াল সিনেমার পরীক্ষিত আর্টিস্ট আমাদের ডন ভাইকে নিলাম। সবকিছু মিলে একটা ব্যালেন্স কাস্টিং করার চেষ্টা করলাম দুই সাইড থেকে নিয়ে, যাতে সবাই মানে সিনেমাটা সবাই দেখে। বলে না আমরা যে এই হয় না যে আমাদের একটা কম্পেয়ার করা হয় যে অমুক অমুক ঘরানার আর্টিস্ট, অমুক তমুক ঘরানার আর্টিস্ট, এই জায়গাটাতে আমি থাকতে চাই নাই। এবং ওই চিন্তা থেকে দুই জায়গা থেকে আমি একটা কাস্টিংটাকে আমি ব্যালেন্স করছি, মিক্সিং করছি, সমন্বয় করছি করে আমি আসলে ওই জায়গা। আর আরেকটা ব্যাপার যেটা হয়, আমি সবসময় হাফ চান্সকে ফুল চান্স করার চেষ্টা করি। আমি চিন্তা করলাম যে অপুদি এই ধরনের সিনেমা উনি অভিনয় করে নাই, নীরব ভাই ওই ধরনের সিনেমায় অভিনয় করে নাই, যেহেতু একটু আমার আর্ট কমার্শিয়াল। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে এনাদেরকে, যেহেতু ওনাদের আগ্রহের জায়গাটা আছে এবং ডিফারেন্ট কিছু করার ওনাদের চিন্তা চেতনাও আছে, আমি ওনাদের আগ্রহের কারণে আমিও আগ্রহ নিয়ে ওনাদেরকে কাস্টিংটা করে নিই। এবং আমার মনে হয় যে আমি সাকসেস। যারা সাহায্য চলচ্চিত্রটি দেখেছেন কেউ বলতে পারবে না যে আসলে এইটা এইভাবে ওনাদের দিয়ে করানো সব হয়েছে। আচ্ছা। এবং ওনারা যথেষ্ট অ্যাফোর্ড করছে, যথেষ্ট পেশাদারি এবং যথেষ্ট পরিশ্রম, মেধা, সবকিছুই ওনারা আসলে সিনেমাটার জন্য আজকে নিবেদিত ছিল। অপু দিদির সাথে আপনার অনেকেই বলে ভাই বোনের সম্পর্ক, এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। আসলে অপু দি আসলে আমার বড় বোনই। আচ্ছা। বড় বোনই বলবো যে এই কারণেই যে ওনার সাথে যেদিন থেকে আমার পরিচয় হয়েছে, উনি আমাকে ভাই হিসেবে ওই জায়গাটা দিয়েছে, ওই সিনেমাটা দেয়। এবং আমার কখনোই মনে হয় না যে অপু দি আমার বড় বোন না। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পরিচয়টা বা আমাদের সখ্যতাটা আসলে সিনেমার মাধ্যমেই। এটা কি ধর্মভিত্তিক না, এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সিনেমার প্রফেশনালিজম জায়গা থেকে কিন্তু এটা হইছে। এবং ওই জায়গা থেকে আসলে সম্পর্কের জায়গা, বোঝাপড়ার জায়গা, এবং ওই যে মানে শ্রদ্ধা এবং হচ্ছে সম্মানের যে জায়গা, এবং অপদি নিঃসন্দেহে আমাদের একটা সুপারস্টার। হ্যাঁ, অবশ্যই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে উনি আমাকে ওই সিনেমাটা করেন এবং আমি ওনাকে ওই শ্রদ্ধা করি। তার সাথে এতদিন চলাফেরা করতে তার ভালো ভালো কয়েকটি গুণ এবং নেগেটিভ কয়েকটা গুণ বলবেন। আসলে মানে ভালো এবং খারাপ বলতে অনেক কিছু আসলে তার কেরিয়ারে কোনো ইফেক্ট করবে না। দিদি একটু রাগী, নেগেটিভ যেটা বলবো, দিদি উনি অনেক রাগী, কিন্তু উনি মানুষ হিসেবে কিন্তু খুব সাধারণ এবং খুব ভালো, খুব ভালো মনের একজন মানুষ। এটা তুমিও ওনার সঙ্গে কাজ করেছো এবং এইটা তুমিও উনি খুব হেল্পফুল মানুষ এবং খুব ভালো মনের মানুষ, এটা আমি জানি। আরো কিছু বলেন, যেহেতু আমার চাইতে ডিপ সম্পর্ক আপনার। না, আমি ওইটাই বললাম যে উনি অনেক ভালো মনের মানুষ, উনি অনেক হেল্পফুল একজন মানুষ, এবং ওনার ভিতরে খুব খুব সাধারণের ভিতরে অসাধারণ। বাহ, দারুণ। কারণ হচ্ছে যে আমি দেখেছি যে উনি একেবারে কর্মের বাইরে থাকেন, খুবই একদম সাধারণ লাইফ লিড করেন, জীবন জীবিকাটা, ওর স্টাইলটা উনি খুব সাধারণ। এবং সেই জায়গা থেকে আসলে অপুদির এই ব্যাপারগুলো কিন্তু শেখার আছে। এবং ওনার ভিতরে মানবতা আছে। ওনার ভিতরে মানে বাঙালি কালচারকে লালন এবং ধারণ করার একটা সবসময় একটা সচেতনতা আছে, এবং এইটা আমার কাছে খুব ভালো লাগে এই ব্যাপারগুলো ওনার। এবং মানুষকে উনি রেসপেক্ট করতে জানে, এবং উনি জানে যে আমাকে কতটুকু পরিমার্জিত পরিশীলন হয়ে চলাফেরা করতে হবে, বলতে হবে, করতে হবে। এগুলো ওনারা যে সুপারস্টার হয়েছে এই কারণেই, এই গুণগুলোর কারণেই কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখন যারা অভিনয় করেন, যারা নতুন আসতেছে, এদেরও কিন্তু ওনাদের কাছ থেকে শেখার আছে। আমি নিজেও কিন্তু ওনার কাছ থেকে শিখছি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো আছেই। আজকে অনেক আড্ডা দিলাম আপনার সঙ্গে। তো যেহেতু চলচ্চিত্রে আছেন আপনি দীর্ঘদিন ধরে, তো আগামী চলচ্চিত্রের ভবিষ্যৎ কি এবং
এই চলচ্চিত্র দুরবস্থা থেকে সামনে এগিয়ে নেওয়ার পদক্ষেপটি কি? আমি আসলে সবকিছু সবসময় পজিটিভলি দেখি। আমি পজিটিভ মাইন্ডের একজন মানুষ। আমি সবকিছু পজিটিভলি দেখি। আসলে আমাদের চলচ্চিত্র কিন্তু বর্তমান সময়ে নানান কথাবার্তা বলা হয়। এটা আসলে একদিনে তৈরি হয় না। এই সংকটটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। সুতরাং আমাদের সম্ভাবনার জায়গাটাও কিন্তু একদিনে তৈরি হবে না। এটা একটা সময় দিতে হবে। 35 থেকে ডিজিটালে আসাটা এইটার একটা সমন্বয়হীনতা ছিল। এটা একটা সমন্বয়হীনতা ছিল। আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা জেনারেশন গ্যাপ একটা ব্যাপার হইছে। সবকিছু মিলিয়ে যে গ্যাপটা হইছে এই আধার কিন্তু কেটে যাবে। আমি কিন্তু আমাদের যেহেতু এখন আবার ডিজিটাল প্ল্যাটফর্মটা আসছে আমাদের আশীর্বাদ হয়ে, সো আমি সামনে আমি সম্ভাবনাই দেখি। আমি বিশ্বাসই করতে চাই যে আমাদের চলচ্চিত্র আবার সোনালী যুগে ফিরে আসবে। আমাদের চলচ্চিত্রটা আসলে সোনালী যুগ ছিল, ঠিক আছে, সোনালী যুগে না যে আমরা ডিজিটাল ডায়মন্ডের যুগে যাই। আমরা অবশ্যই, এটা হচ্ছে অপূর্ব রানা ভাই বলেছেন যে আমরা সোনালী যুগে যাইতে চাই না, আমরা ডিজিটাল ডায়মন্ডের যুগে। অবশ্যই আমি খুব আশাবাদী যে আমাদের চলচ্চিত্র সেই সোনালী ডায়মন্ড ডিজিটাল তুমি যেটা বলতেছো ওই জায়গাটায় আমরা যাব এবং আমাদের চলচ্চিত্র সোনালী যুগটা ফিরে আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের সিনেলাব 24 দর্শকদের প্রতি কিছু বলুন, চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবে। দর্শকদের ক্যামেরার দিকে তাকিয়ে একদম দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে দিন ইসলামের সিনেলাব 24-এ এসে আমার খুব ভালো লাগছে এবং দিন ইসলামকে অনেক ধন্যবাদ যে সউদ্যোগে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যেহেতু চলচ্চিত্র মানুষ, চলচ্চিত্র নেই বলি, আপনারা বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। আপনাদের এই সাথে থাকা আমাদের চলচ্চিত্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তবে তার আগে একটি কাজ করুন, আমাদের এই সিনেলাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন। আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ পরিবার নিয়ে সিনেমা হলে এসে দেখুন, ভালো চলচ্চিত্র দেখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।